ভারতই তারেক রহমানের সরকারকে এখন বাঁচিয়ে রেখেছে। আবার দেখেন পরিহাসটা, এই তারেক রহমানের দল বিএনপি তারাই কিন্তু বাংলাদেশে ভারত বিরোধী আপনার যে ভারত বিরোধী যে প্রচারণা, যে মিথ্যা রাজনীতি, এটা কিন্তু তারেক রহমানরাই করেছে। জামাত জঙ্গি বা স্বাধীনতা বিরোধীরা তো করেছেই। সবারই কিন্তু শাস্তি হচ্ছে একভাবে। এবং আমরা যতদিন যাচ্ছে এই ইসমাইল ভাই, সত্যিকার অর্থে 2 বছর তো হয়ে গেল জুলাই জঙ্গি উত্থানের, আরেক জুলাই চলে আসতেছে, প্রায় 2.5 বছর। আমি দেখি কি জানেন, বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণে এবং যে কোনো ধরনের চিন্তা ভাবনায় আমার দিন দিন এবং মনে হচ্ছে, আরো মনে হচ্ছে, আগে তো মনে ছিল, এখনো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা, রাজনৈতিক অবস্থান, আপনার সরকারের সিদ্ধান্ত, রাজনীতির সিদ্ধান্ত, সবগুলাকে না আগের চেয়ে অনেক বেশি সুদূর প্রসারী এবং চিন্তা ভাবনা সম্পন্ন এবং প্রজ্ঞাবান মনে হচ্ছে যত তারেক রহমানদের দুরবস্থা দেখছি। আর আপনার আনু মোহাম্মদের ক্ষেত্রে এটাই বলবো যে এই লোকটারও কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে। যেভাবে বাংলাদেশ ধ্বংসে ইউনূসের পাশাপাশি এই সব আপনার সেনা কি বিহারি, চেহারা সুরত মনে হয় যে বিহারি, আপনার কিছু বিহারি আছে এই 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 চেহারার, এগুলো সবাইকে না যথেষ্ট পরিমাণে আমাদের সাজা দিতে হবে। আমাদেরকে বাংলাদেশটা পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনার, যারা মুক্তিযুদ্ধের সাথে আছে তাদের অধীনে বাংলাদেশটা করতে হবে। এর বাইরে যত ভয়েস আছে সেগুলো কোন জ্ঞানী, কোন সেকুলারের, কোন নাস্তিকের, কিংবা কোন কোন মৌলবীর, এগুলো আমরা আর দেখবো না। আমরা এদের সবাইকে বাংলাদেশ থেকে নির্বিষ করে দিব। এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমরা দেখেন কয়েক বছর পর পর আমরা খাদে পড়ি। শেখ হাসিনা কষ্ট করে রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে এসেছেন, সেইখান থেকে আজকে এমন খাদে ফেলে দিল, আপনার জুলাই জঙ্গিদের জন্য হাহাকার করছে, পুরা অভিনয়। আজকে 300 শিশু হামে মারা গেল, এই শিশুগুলা তো নিষ্পাপ, এদের জন্য কোনো হাহাকার নাই বাংলাদেশে। এই যে অন্যায় অবিচার আপনার এখানে জড়ো হয়েছে, এগুলো সবগুলোর সমাধান একটাই, সেটা হলো বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ বিরোধী সকল শক্তিকে আপনার তাদের, আমি যেটা বারবার বলেছি, এদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা শূন্য করে দিতে হবে এবং এদেরকে সর্বোচ্চ প্রজ্ঞার সাথে এদেরকে নির্বিষ করা ছাড়া বাংলাদেশের আসলে কোনো মুক্তি নেই। জি জি, ধন্যবাদ। আমি এই ভাইজান, এই যে আমিনুল সাহেব এত বড় কমেন্ট করেন, আমরা ওই যে আমাদের মুখে ঢেকে যায়, আমরা পড়তে পারি না। জি, ইকবাল বাবু আপনাকেও একটু বলি, অনেক বড় কমেন্ট, আমরা এগুলো আসলে দেখাতে পারি না। এই যে আমাদের দেশটা তামাশা চলছে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি আমি ওই ইয়া সাহেব যা বলছে, আমাদের আনু মোহাম্মদ সাহেব যা বলেছেন তার থেকে আবারও একটু পড়ে শোনাই। আমি আর একটু শুনে যাই। ইনকিলাব জিন্দাবাদ। আনু মোহাম্মদ সাহেব ইত্তেফাক পত্রিকা থেকে আমি আর একটু জাস্ট পড়ে শুনে আমরা এই আইটেমটা শেষ করব। সেটা হচ্ছে, এই চুক্তি বহাল থাকলে দেশের সবাই ক্ষতিগ্রস্ত হবে, লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। সবচেয়ে বড় কথা, আমরা একটা চোখ, কান ও মাথা বন্ধ করা একটা জাতিতে পরিণত হব, যারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। অধ্যাপক আনু মোহাম্মদ। ঠিক আছে, আরেকটা কোট করা অংশ পড়ি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে দাসখত লেখা আখ্যায়িত করেন অধ্যাপক আনু মোহাম্মদ। সমাবেশে তিনি বলেন, যখন ব্রিটিশরা এখানে ঔপনিবেশিক শাসক ছিল, তখন ভারতে কে কি করতে পারবে সেটা ব্রিটিশ রাজ বা ভাইসরয়রা ঠিক করতেন। এখন আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আছি, সব খরচ ও দায় দায়িত্ব আমাদের নিতে হবে। কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্র তাদের সামরিক ও কৌশলগত স্বার্থ আমাদের উপর চাপাবে। এগুলো হচ্ছে আনু মোহাম্মদের এখনকার উপলব্ধি। হায় হায় রে, এতদিন আপনারা বুঝেন নাই, আরো বহু কথা বলেছেন ভিতরে। আমি এটা পড়ে শিহরিত হয়েছি। যারা এটা পড়েন নাই, প্রথম আলো লেখা নাই, প্রথম আলো পত্রিকার সাপোর্ট দিয়েছে ইউনূস সরকারকে, কিন্তু আনু মোহাম্মদ একটা বক্তৃতায় বলেছে, সেটা জাস্ট উল্লেখ করছে, প্রথম আলোর বক্তব্য নয়। জি, আমি এটা এখানে শেষ করতে চাই। এখন আমরা 30,000 মেট্রিক টন ডিজেল ভারত দিয়েছে। জি, ধন্যবাদ ধন্যবাদ। আনু মোহাম্মদ বেঁচে আছে, হ্যাঁ উনি বেঁচে আছেন। এখন ওই শহীদরা যেমন ফিরে এসছে, জুলাই আগস্টের শহীদরা, আনু মোহাম্মদ সাহেব এখন ফিরে এসছে জান্নাত থেকে। জি, আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করছেন একটু। শেখ ফরিদ ভাই, আরুন ভাই, পিয়াল ভাই, নিজুম ভাই, এদের সব সময় আপনারা অনুষ্ঠান দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। অরুণ চন্দ্র, জি জি, হারুন সাহেবকে বহু কষ্টে পেয়েছি। জি, ধন্যবাদ। আমি বৃষ্টির কথা বলতে পারছি। জি, ধন্যবাদ। হারুন আল রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেশটা সংকটে, অন্ধকার দেশ সংকটে। জি,
এবার আমি মূল বক্তব্যে আসি, আপনাকে বেশিক্ষণ রাখবো না। সেটা হচ্ছে যে আপনি নিজেই বলেছেন, একটা ভিডিওতে পোস্ট দিয়েছেন, আপনি কথা বলেছেন, নিজেই বলেছেন যে বর্তমান পরিস্থিতি বা পরিস্থিতি দেখে, দেশের মানুষের অবস্থা দেখে আপনি নিজেই আওয়ামী লীগে যোগ দিলেন, আওয়ামী লীগের সদস্য হলেন। এই বিষয়টি, এই উপলব্ধি আপনার কেন হলো, এটা যদি এখন একটু ক্লিয়ার করেন। জি। এটা তো নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ। আমি শুনতে পাচ্ছি না, একটু বন্ধ আছে মনে হয়। আমার ইয়েটা বন্ধ ছিল। জি। এখন শুনতে পাচ্ছেন? এটা আমি কিছু কিছু বলেছি। আমি আওয়ামী লীগ, দেখুন, আমি ওই দিন যখন দেখলাম যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ পাশ করেছে, তখন আমার যেটা মনে হলো যে বিএনপি তার ভবিষ্যৎটাকে এক কলমের খোঁচায় ধ্বংস করে দিল। সেই দিকে আজকে যাব না, এটা বড় আপনার দীর্ঘ আলোচনা, কিভাবে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিল। কিন্তু পাশাপাশি দেখেন, আমরা গত, আমি একটু আগে যেটা বললাম আপনার, বাংলাদেশে এই যে জুলাই জঙ্গি উত্থানের পরে ঘটনা প্রবাহ যেদিকে গেছে, ইউনূসের এই যে দেশবিরোধী কর্মকাণ্ড, এক হলো তো দেশবিরোধী কর্মকাণ্ড, দ্বিতীয় হলো নিজের আপনার লুটপাট, এই করে রাষ্ট্রটাকে সে ফোকলা বানিয়ে ফেলেছে। শেখ হাসিনা রেখে যাওয়া নগদ টাকা করি সব সে শেষ করে দিয়েছে। তারপর তারেক রহমান এসে শেখ হাসিনার তৈরি করা আপনার সেই অবকাঠামো বলুন, নানান কিছুর উপর ভর করে উনি রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইটা একটা ঐতিহাসিক বেয়াদবি। এই বেয়াদবি আমি ভেবেছিলাম যে তারেক রহমানের সরকার করবে না। আপনার ইতিহাস সবকিছু সহ্য করে, ইতিহাস কিন্তু বেয়াদবকে কোনো ছাড় দেয় না। এই বেয়াদবি এমন নয় যে আমাকে আমার মায়ের নামে গালি দিল, এটা না। এটা ইতিহাসের প্রতি একটা স্পর্ধা। যারা ইতিহাসের প্রতি স্পর্ধা দেখায় তারা হলো মূলত আপনার কি বলবো, যে মানে আত্মঘাতী মানুষ। তারেক রহমান যে অনেক ধরনের আত্মঘাতী মানুষ, এটা উনি আগেও প্রমাণ করেছিলেন। কিন্তু মাঝখানে আমরা সবাই চাই যে উনি সে আত্মঘাত প্রবণতা থেকে বের হয়ে আসুন। ওনার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় আত্মঘাতী কাজ ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা করা। গ্রেনেড হামলায় উনি বলেন যে উনি জড়িত না। তো জড়িত যদি না হন আপনারা, তাহলে বিচারটা কেন ঠিক মতো করলেন না? কেন আপনাদের জর্জ মিয়া নাটক সাজাতে হলো? তারেক রহমান সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারতেন উনি যদি প্রজ্ঞার সাথে কাজ করতেন। যদিও ঘটনাটা ঘটেছে, অপরাধটা হয়েছে, তারপরে অনেক সময় রাজনৈতিক অপরাধের রাজনৈতিকভাবে ক্ষমা হয় বিভিন্ন কারণে, সেই দিকেও যাচ্ছি না। কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখুন, আওয়ামী লীগের এই সময়ে আমি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলাম, কিন্তু আমি যেটা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি এই জন্য যে এমন একটা সময়, সেই দিনটা ছিল আপনার শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সবচেয়ে আপনার উত্তম দিন। এই ঘোষণাটার আসলে ওইটাই প্রতীকী এবং আমার কর্মকাণ্ড দ্বারা যদি শেখ হাসিনার হাত একটুখানিও শক্তিশালী হয়, সেই চেষ্টাই আমার থাকবে। এখানে আওয়ামী লীগের সদস্য হওয়া মানে এই নয় যে শেখ হাসিনা আমাকে ডেকেছেন বা আওয়ামী লীগের কোনো অফিসিয়াল জায়গায় আমার নাম লেখা হয়েছে, সেটা না। এইটা হলো আপনার এক ধরনের আত্মার সাথে যোগাযোগ। এটা হলো আপনার কাগজের যোগাযোগ না। আবার যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা সরে আসবেন, আমি আবার কিন্তু আওয়ামী লীগের সদস্য সেদিন থাকবো না। থাকবো কি থাকবো না সেটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আর থাকবে না। যতদিন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত না হচ্ছেন, ততদিন আমি আওয়ামী লীগের সদস্য। এটা সেলফ ডিক্লেয়ার্ড। অর্থাৎ আমার যা কিছু ভালো আওয়ামী লীগের পক্ষে যাবে, সেটা আওয়ামী লীগ বহন করবে। আমার দ্বারা যা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই দায়িত্ব পুরোটা আমি নেব। এটাই আমার আওয়ামী লীগে থাকা মূল উদ্দেশ্য, হলো শেখ হাসিনার হাতটাকে শক্তিশালী রাখা। এবং আরেকটা জিনিস, ইসমাইল ভাই, আওয়ামী লীগের আজকে তৃণমূলের যারা নির্যাতিত আছে, যারা শেখ হাসিনার জন্য জান দিয়ে দিতে প্রস্তুত, যারা শেখ হাসিনাকে এত ভালোবাসে, তাদেরকে একটুখানি যদি আমি প্রেরণা দিতে পারি, সেইটা আর একটা উদ্দেশ্য, যে আমি তাদেরকে একটু আপনার অনুপ্রাণিত রাখতে চাই। এবং এটা তো সত্য কথা যে বাংলাদেশ, দেখেন, আমরা যত দেরি হবে ভাবছিলাম তাও হবে না। প্রতিদিন বাংলাদেশ ধ্বংস হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের দুরবস্থা প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের মানুষ, কালকে আমি এক জায়গায় বলেছি না, লিখেছি যে বাংলাদেশের মানুষ একটা জিনিস দেখেন, এরা জঙ্গিবাদে প্রভাবিত হয়ে গেছে। পাকিস্তানের চেয়ে খারাপ অবস্থা, আফগানিস্তানের চেয়ে খারাপ অবস্থা, কিন্তু একটা জায়গায় বাঙালির এখনো আপনার
পার্থক্য রয়ে গেছে পাকিস্তান আর আফগানিস্তান থেকে। পাকিস্তান, আফগানিস্তান, বিশেষ করে আফগানিস্তান, এমনকি পাকিস্তানেরও শাসক গোষ্ঠী ছাড়া বাকিরা যেইভাবে পেটে আপনার পাথর বেঁধে রেখে দারিদ্র মেনে নিয়েছে, বাঙালি জাতি এইটা মেনে নিবে না। কারণ শেখ হাসিনা ওদের দেখিয়ে গেছে যে এখানে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ফলে শুধু পেটের ক্ষুধা যে মেনে নিবে না বাঙালি জাতি, এইটার জন্যই তারেক রহমান মহাবিপদে আছেন, তার অনুসারীরা অর্থাৎ ইউনূস মহাবিপদে আছে, জুলাই জঙ্গিরা মহাবিপদে আছে। ক্ষুধা যখন আরো বাড়বে, আপনার দুর্ভিক্ষ তো চলেই আসবে, দেখবেন তখন কিন্তু জঙ্গিদের কিন্তু কি যে অবস্থা করবে এই ক্ষুধার্ত বাঙালি, সেটা কিন্তু আমরা এখনো কল্পনা করতে পারছি না। সুতরাং আমি বলবো আসলে আওয়ামী লীগের এখন অত্যন্ত আপনার মানে এটা আওয়ামী লীগের আনন্দের দিন যে তাদের কাছে দ্রুত রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, এবং তাদের উচিত এই সময়টা চিন্তা ভাবনা করা কিভাবে তারা রাষ্ট্রটা এমনভাবে চালাতে পারেন এবং সেই রাষ্ট্রে যেন স্বাধীনতা বিরোধী শক্তিরা আর কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এবং নিজেরাও আত্মশুদ্ধিমূলক কাজ করতে পারেন, যাতে তাদের যেন আগের মতো তাদের এই রকম আপনার মিথ্যা অপবাদ বা সত্য অপবাদ যেটাই বলুন অপবাদে ফেলতে না পারে। সব দিক থেকে আপনার আওয়ামী লীগের জন্য আমি সুদিন দেখতে পাচ্ছি, আর সুদিনে আওয়ামী লীগের পাশে সুদিন দেখতে পাচ্ছি বলতে এই মুহূর্তে আপনার যেটা উপলব্ধি করছে সেটা আওয়ামী লীগ না। আপনি 1 বছর 2 বছর পরে দেখেন আওয়ামী লীগ কি হয়, সেই জায়গাটা আসা পর্যন্ত আমি শেখ হাসিনার সাথে থাকছি। জি, অনেক ধন্যবাদ, খুব চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। এবার আমি দর্শকদের কিছু কমেন্ট একটু নেই। জি 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 হারুন স্যারের সাথে আনু মোহাম্মদের টকশোর ব্যবস্থা করেন। জি ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। তারেক একজন সরকারি কর্মচারী সন্তান নয় কি? জি ধন্যবাদ, কিন্তু নামটা ঠিক করে লিখবেন। জি ধন্যবাদ তারেক। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ, অভিনন্দন, অভিনন্দন। জি ধন্যবাদ। মব সন্ত্রাসী জঙ্গি ইউনূস 3000-এর উপরে পুলিশ হত্যাকারী, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যাকারী, হাজার হাজার নারী ধর্ষণকারী ইউনূস, 2200-এর উপরে শিশু হত্যাকারী ইউনূসের বিচার হতে হবে। আমাদের অ্যাম্বাসেডার মতোই এতক্ষণ সেটাই বলছিলেন, বাংলাদেশি বাঙ্গু মোরার চোখে ভিক্ষা চাই। জি ধন্যবাদ। 21শে আগস্টের ক্রিমিনাল। জি ধন্যবাদ। এই যে ভাই লিখেছেন, আমি পিএলকে চিনি 78 সাল থেকে, তিনি সিডনিতে আমার বাসাতে আছেন। পিএল 70 থেকে বঙ্গবন্ধু বিরোধী ছিল। আমি পিএলকে চিনি 78 সাল থেকে, সিডনিতে আমার বাসাতে আসছে। পিএল 70 থেকে বঙ্গবন্ধু বিরোধী ছিল। জি ধন্যবাদ, আমরা সেদিকে যাচ্ছি না। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত হারুন আল রশিদ সাহেব, মনটা ভরে গেল আপনার কথা শুনে। জি ধন্যবাদ ইসমাইল ভাই, আপনাকে স্পেশাল ধন্যবাদ স্যারকে অতিথি হিসেবে নিয়ে আসার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাকে, হ্যাপি মসজিদ। আপনারা খুশি হয়েছেন, পার্টি করা বড় কথা নয়, আমাদের কাজ দেশকে রক্ষা করা। আমরা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হারুন ভাই। আসসালামু আলাইকুম। আপনার ভক্তরা কথা বলে, আপনার ভিডিওগুলো সবাই দেখে ইসমাইল ভাই, আমরা দেশের মানুষ কি পরিমাণ কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না। আহারে। জি ধন্যবাদ তারেক রহমান লন্ডন থেকে স্পেশাল স্পর্শকাতর গ্রেনেড বিষয়ে জি বক্তব্য দিয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা শুনলাম প্রিয় দর্শক, এতক্ষণ হারুন আল রশিদ ছিল। আমার একটা কিউরিওসিটি ছিল, ওনার বক্তব্য আমি শুনেছি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। উনি বলেছেন যে আওয়ামী লীগের সদস্য হলাম, স্বঘোষিত সদস্য। তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে, শেখ হাসিনার পক্ষ হয়ে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য এখন কাজ করছেন। আওয়ামী লীগের সদস্য তিনি সেলফ মেম্বারশিপ অর্জন করেছেন, গ্রহণ করেছেন, তিনি নিজেকে তাই ঘোষণা করেছেন। এবং এটা হচ্ছে যে তার দায় থেকে, দেশ নষ্ট হয়ে যাচ্ছে, দেশের মানুষ কষ্টে আছে, দেশের শান্তি প্রয়োজন। এই মুহূর্তে আসলে অনেককেই দেশের পক্ষে দাঁড়ানো উচিত। হারুন সাহেব একজন মানুষ, তিনিও কথা বলে যাচ্ছেন। আরেকজন বলছেন ওই তারিখে আমিও যোগ দিয়েছি। মানে আপনার বক্তব্য যেদিন শুনেছেন, অরুণ চন্দ্র রায়, তিনিও সেদিন যোগ দিয়েছেন আওয়ামী লীগে নিজে নিজে। নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হলেন আমাদের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। আমরা তার বক্তব্য শুনলাম। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনি আর কোনো একটা কনক্লুশন আপনার শুনতে চাই, একটা ক্লোজিং বক্তব্য, আপনি পুরো রাষ্ট্রটাকে কিভাবে দেখছেন এখন? জি। আমি যেটা উপলব্ধি করছি, আচ্ছা, পিয়াল বোধহয় অমি পিয়ালকে বারবার বলছে যে অমি পিয়ালকে, উনি তো ওনাকে ইয়ে করছেন কেন, আর 70 সাল বলেছেন কেন? 70 সাল তো বহু আগের। যাই হোক, মানে কাউকে এখন না ভিলিফাই করবেন না কেউ। মানে এখন ধীরে ধীরে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান।
আর সবাই তো চেষ্টা করছে, মানে কাউকে ইয়ে করা ঠিক না, হ্যাঁ, সব মানে আর মিথ্যা অপবাদ কাউকে দেওয়া মোটেও ঠিক না। অনেকের ভুল ত্রুটি থাকে, অনেক সময় স্বভাবগত ভুল ত্রুটি থাকে, অভ্যাসগত ভুল ত্রুটি থাকে, ব্যক্তিত্বের ভুল ত্রুটি থাকে। এর মানে এইটা বড় জিনিস না, বড় জিনিস হলো আন্তরিকতাটা, মানুষটা কি চাচ্ছে, তাই না? সেই জায়গাটায় দেখতে হবে। আর যদি ভুল ত্রুটি ধরতেই হয় কারো, আমি বলবো যে চেতনার ভুল ত্রুটি ধরেন। আমরা দেখছি না আপনার এই ইয়েতে ওই যে ছাত্রলীগে ঢুকে গেছে কে সাদেক কাইয়ুম, এই সেই সার্জিস হাসনাত, ওই জায়গাটায় ধরেন। এই যে এগুলা যে জঙ্গি ছিল, এইটা ধরতে না পারা এক ধরনের ব্যর্থতা। জঙ্গি ধরুন, স্বাধীনতা বিরোধীদের ধরুন, যে মানুষগুলা চেতনাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের ভুল বেশি ধরতে যাওয়ার দরকার নেই। সত্যিকারের চেতনা থাকলেই আপনার কিন্তু আমরা মানে সাকসেসফুল হতে পারবো। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাওয়ার পরে রাষ্ট্রের যে মূল দায়িত্বগুলো যারা পরিচালনা করে, সেইখানে যেন সবাই চেতনাগতভাবে শুদ্ধ থাকে, অন্য জায়গায় শুদ্ধ থাকার দরকার নেই। ওই জিনিসটা দেখবেন। সুতরাং যার চেতনা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই, তাকে আপনারা মেলাইন করবেন না, বরঞ্চ মেলাইন করুন শুধু স্বাধীনতা বিরোধী কেউ লুকিয়ে আছে কিনা, জঙ্গি কেউ লুকিয়ে আছে কিনা। আমরা নিশ্চিত লুকিয়ে আছে, কারণ এদের স্বাধীনতা বিরোধীদের সিস্টেমটাই হলো লুকিয়ে থাকা। এরা বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগের ভেতরে আছে। সুতরাং ওদেরকে মেলাইন করুন, ওদেরকে খুঁজে বের করুন। কিন্তু যার চেতনাটা বিশুদ্ধ, তাকে নিয়ে ঠিক না, পছন্দ হোক বা না হোক, পছন্দ না হলে তার থেকে দূরে থাকুন, কিন্তু সরাসরি কাউকে ইয়ে করবেন না। আর একটা জিনিস যেটা বলে শেষ করতে চাইছিলাম ইসমাইল ভাই, এটা আসলে কমেন্টের জন্য বললাম, মানে কিছু কমেন্ট দেখে আপনার এখানে আমি একটু কথাটা বললাম। আর একটা হলো যে বাংলাদেশের যে অবস্থা আজকে ইসমাইল ভাই, এবং আন্তর্জাতিক যে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি, আর বাংলাদেশের অর্থনৈতিক যে দুর্দশা, বাংলাদেশের ভবিষ্যতের আজকে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সত্যিকার অর্থে ইসমাইল ভাই আপনার মাধ্যমে যারা যারা এটা শুনছেন তাদেরকে, এবং যাদের এই কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তাদেরকে পৌঁছে দিয়ে চোখ বন্ধ করে সবাই শুধু জিজ্ঞেস করতে বলবেন যে এই রকম বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশটাকে কে রক্ষা করতে পারে। এই প্রশ্নটা যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে 2 কোটি মানুষ জঙ্গি স্বাধীনতা বিরোধী হয়ে গেছে, তারা ছাড়া বাকি 16 কোটি মানুষ বলবে শেখ হাসিনা ছাড়া আসলে এই জটিল পরিস্থিতি থেকে বাংলাদেশকে কেউ টেনে তুলতে পারবে না। আমাদের কাজটা হোক এই জনসংযোগের, আমরা মানুষের কাছে যাই, সবাই মানুষই হলো শক্তি, এবং তারা যদি সত্যটা বুঝতে পারে, বিজয় আমাদের দ্রুত চলে আসবে। ধন্যবাদ ইসমাইল ভাই।